আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে নিরামিষ মোচার ঘন্ট রান্না করেছি। তো কিভাবে রান্না করলাম সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের দেখিয়ে দিব। তো চলুন শুরু করি কিভাবে আমি আজকে মোচার ঘন্ট রান্না করেছি। তো আজকে এখন আমি চলে যাব কলা বাগানে, কারণ মোচাগুলো কলার গাছে এখনও আছে, এগুলো পাড়া হয়নি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস বইছে, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা এখনও কাটেনি। মেঘ মেঘ, আকাশে অনেক মেঘ আর এই যে বাতাস বইছে। তো এই যে মোচাগুলো দেখা যাচ্ছে, আমি এই মোচাগুলোই কেটে নেব আর এগুলোই আমি আজকে রান্না করব। তো এখন এই লাঠি দিয়ে মোচাগুলো কেটে নেব, কারণ লাঠির আগায় আমি কাঁচি বেঁধে রেখেছি, ওই কাঁচি দিয়ে কেটে নেব মোচাগুলোকে, নাহলে অনেক উঁচুতে তো আবার হাত পাওয়া যাবে না। তো মোচাগুলো কেটে নিলাম। এখন এগুলো ছাড়ানোর পালা। দেখতে পাচ্ছেন মোচাগুলো কি অনেক একটা বড় একটা ছোট। তো এইখান থেকে যে ফুলগুলো আছে এই ফুলগুলো আমি আলাদা করে নিব, খোসা থেকে ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে ছাড়াতে হয়, অনেক কেউ আবার কাঁচি দিয়ে কেটে কেটে ছড়াই। তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, একটু অসুবিধে হচ্ছে। তো এগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিব। তো মোচা থেকে এই ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই প্লাস্টিক আর এই যে কাঠিগুলো ছাড়িয়ে নিব, কারণ এগুলো যদি থাকে তো দাঁতের নিচে পড়লে একটু কেমন ঘ্যাচ ঘ্যাচ আওয়াজ করে, কারণ এগুলো সেদ্ধ হয় না। এই জন্য আমি বেছে বেছে ভালো করে এগুলো ফেলে দিব। ভালো করে না ফেলে যদি একটা সাথে থেকে যায় তাহলে আবার সেটাই মুখে পড়লে মুখটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ভালো করে দেখে দেখে এই ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে না ছাড়ালে যদি থেকে যায় তাহলে আসলে খাবারটা বরবাদ হয়ে যাবে। সেই জন্য আমি ভালোভাবে এগুলো ছাড়িয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড দিব তাহলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো গল্প করতে করতেই আমার এই ফুলগুলো এই যে কাঠে আর প্লাস্টিকের মতো এইগুলো ছাড়ানো হয়ে গেল। প্রায় শেষের দিকে আমি চলে এসেছি, কারণ এগুলো একটু ধৈর্য নিয়েই ফেলতে হয়, কারণ যে এগুলো বাঁচতে একটু সময় লাগে আর ধৈর্য ধরে এগুলো কাজ করতে হয়। কারণ ধৈর্য না থাকলে এগুলো করা সম্ভব না, কারণ একটু সময়ের ব্যাপার আছে। সেই জন্য তো ছাড়ানো শেষ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন এই মোচাটা আমি কেটে নেব, এগুলো আর আমি ফেলবো না, কারণ ভিতরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো নরম হয়, ওগুলো সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আর ফেললাম না। এখন আমি এগুলো কেটে নেব। তো সরিষার তেল নিয়ে নিয়েছি আর একটা বাটিতে পানি নিয়েছি, কারণ সরিষার তেল লাগালে হাত কালো হয় না। সেই জন্য আমি বটিতে লাগিয়ে দিলাম, যে বটিটা আবার কষ লেগে কালো হয়ে যাবে, কারণ এগুলো অনেক কষ। আর আমি হাতেও তেল মাখিয়ে নিলাম। এখন এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। ভালোভাবে কাটতে হবে, একটু কেয়ারফুলি কাটতে হবে। আমি এগুলো তো আমি কেটে সাথে সাথে পানিতে ফেলে দিচ্ছি, কারণ পানিতে না ফেললে ফুলগুলো আবার কালো হয়ে যাবে, কারণ এগুলোতে অনেক কষ থাকে আর কষগুলো কালো হয়ে যাবে। সেই জন্য আমি সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি। পানিতে দিলে আর মোচাগুলো কালো হবে না, সেই জন্য আমি সাথে সাথে পানিতে ফেলে দিলাম। তো আপনারা কে এভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতে আমার অনুপ্রাণিত হওয়ার জন্য আমি থাকি।
এর মোচাটা ভালোভাবে কেটে নিব। এগুলো আবার কাঁচি দিয়েও কাটা যায়। যারা কাঁচি দিয়ে তরকারি কাটাকাটি করে তারা কাঁচি দিয়ে কাটবেন, আর আমরা তো বটি দিয়ে কাটাকুটির কাজ করি, সেই জন্য বটি দিয়ে কেটে দিলাম। তো কাঁচি দিয়েও সুবিধা হয়, আবার বটি দিয়েও সুবিধা হয়। যার যেটা সুবিধা সে সেটা দিয়ে কাটবে। তো আমাদের বটিতে কাজ করা হয়, সেই জন্য আমি বটিতে কেটে দিলাম। এগুলো একটু ভালোভাবে কেটে নিতে হবে, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো অনেক ছোট ছোট, সেজন্য আমি আর বাছিনি, একদম কাটা শুরু করে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। তো কাটা প্রায় শেষ হয়ে গেল। এখন আমি এগুলোকে রান্না করে নেব। রান্না বলতে আমি এগুলোকে সেদ্ধ করে নিব, কারণ এগুলো যদি সেদ্ধ করি তাহলে আপনার যে কালো কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। সেজন্য আমি পানিতে হলুদ দিয়ে দিয়েছি, আর এই হলুদ পানিতে আমি মোচাগুলো সিদ্ধ করে নিব। তাহলে এই যে পানিটা আছে এগুলো ফেলে দিলে কষটা বেরিয়ে যাবে, আর ঘন্টটা খেতে অনেক সুস্বাদু হবে। সেজন্য আমি এক এক করে ধুয়ে এই গরম পানিতে ছেড়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পানি ফেলে দিব, তারপরে রান্নাটা শুরু করব। তো আমি একে একে পানি থেকে তুলে হলুদ পানিতে দিয়ে দিলাম। এখন এগুলোকে ঢেকে দিতে হবে, না হলে সেদ্ধ হবে তো একটু সময় লাগবে। সেই জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন পানিটা প্রায় বলক এসে গেছে। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেজন্য ঢেকে দিলাম। তখন সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা আমি এখন একটা জালিতে নিয়ে পানিটা ফেলে দিব, তাহলে পানিটা ঝরিয়ে নিলে একটু সুবিধা হয়, কারণ যে আমি এগুলো বাটবো পাটাতে। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নিতে পারেন, আর আমার তো ব্লেন্ডার নেই, সেজন্য আমি পাটায় বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করব। তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো শুকনো মরিচ, কারণ শুকনো মরিচ দিলে যে সুন্দর একটা স্মেল বের হয়, ফ্লেভারটা অনেক ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা। এগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরে, এটা হালকা ভেজে নেব। তারপর আলুগুলো দিয়ে দিব, কারণ আমি এই মোচাটা আলু দিয়ে রান্না করব। আলুটা ভালোভাবে ভেজে নিব, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আলু। আর এই আলুতে আমি মোচা দিয়ে দেব। তো আলুটা এখন ঢেকে দিতে হবে, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর আঁচটা একদম নর্মালি রাখতে হবে, কারণ যে লো ফ্লেম না হলে, হাই ফ্লেম হলে আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা পানি ছাড়া তেলে ভাজা হচ্ছে। আলুটা ভাজা শেষ, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে রসুন পেঁয়াজের ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ অনেকে আবার রসুন পেঁয়াজের ফোড়ন দেয় না, কিন্তু আমাকে দিলে অনেক ভালো লাগে। রসুনের যে একটা স্মেল বের হয় আমার খুব ভালো লাগে সেইটা। সেই জন্য আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভাজবো। তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম একটা কালার এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এখন আমি মোচাগুলো ঢেলে দেবো, যে মোচাগুলো সিদ্ধ করে বেটে রেখেছিলাম। এগুলো এখন আমি কষানো শুরু করব, কারণ এখানে যে পানিগুলো আছে এই পানিটা ভেজে ভেজে শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া, আগে আলুগুলো দিয়ে দিলাম। যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়া বাকি ছিল, সেইটাও দিয়ে দিলাম। এখন দুইটাকে একসাথে করে কষাতে থাকবো, কারণ যে পানিটা আছে পানিটা শুকাতে থাকবে। আর এই যে আলু আর কলার মোচা দুইটা একসাথে সুন্দর মতো মিশে যাবে, সেই জন্য শুরু করলাম কষাতে। কারণ কষানো হয়ে গেলে রান্নাটা রেডি। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তেই থাকবো। ঢাকা দেওয়া যাবে না, ঢাকলে আবার পানি বেরোবে, সেজন্য আর কোনো ঢাকা দেব না। একবার একবার করে নাড়তেই থাকবো। প্রায় রান্নাটা হয়ে গেছে, পানি আর নেই, শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেশাবো, কারণ না মেশালে এক জায়গায় লেগে যাবে মশলাটা, আর এক জায়গায় লাগবে না, টেস্টটা ঠিকমতো হবে না। পারফেক্টলি খাওয়ার জন্য মশলাটা ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে নাড়লে মশলাটা একদম পারফেক্টভাবে সবগুলো একসাথে মিশে যাবে। তো রেডি, নামিয়ে নিয়েছি মোচার ঘন্ট, তাও আবার নিরামিষ মোচার ঘন্ট। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কে কে কীভাবে খেয়েছেন আমাকে তাও জানাবেন। কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।